সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে চলছে ষষ্ঠ দিনের আপিল শুনানি। পঞ্চম দিনে ৭৩টি মঞ্জুর, বাতিল ১৭টি। এ পর্যন্ত ফিরে পেলেন ২৭৬ জন। হাটে মাঠে ঘাটে সর্বত্রই এখন ভোটের আলোচনা। আনুষ্ঠানিক প্রচারণার আগেই উত্তাপ তৃণমূলে, চুলচেরা বিশ্লেষণে ঢাকা ১৯-এর ভোটাররা। বায়ু দূষণে দিল্লি করাচিকে পেছনে ফেলল ঢাকা। পরিস্থিতিকে খুব অস্বাস্থ্যকর দেখানো হয়েছে মানসূচকে, আরও খারাপের শঙ্কা। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ২১শে জানুয়ারি থেকে কার্যকর। এবং ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি ট্রাম্পের। আক্রমণ হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা হুমকি তেহরানের। সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের ষষ্ঠ দিনের শুনানি চলছে। এর আগে পঞ্চম দিনের শুনানিতে ১০০টি আবেদন নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এর মধ্যে ৭৩টি আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় ১৭টি। এছাড়া ১০টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এ নিয়ে ২৭৬ জন প্রার্থিতা ফিরে পেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল শুনানি হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে ষষ্ঠ দিনের শুনানি শুরু হয়। হাটে মাঠে ঘাটে আর চায়ের দোকান থেকে বাজার সর্বত্রই এখন ভোটের আলোচনা। আনুষ্ঠানিক প্রচারণা আগেই রাজনীতির উত্তাপ ছড়িয়েছে তৃণমূলে। যোগ্য জনপ্রতিনিধি ঠিক করতে চুলচেরা বিশ্লেষণে ঢাকা ১৯ আসনের ভোটাররা আর প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। তবে মূল লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লায়। চায়ের কাপে ধোঁয়া উঠছে, সাথে জমেছে নির্বাচনী আলাপ। কে হবেন জনপ্রতিনিধি? সাভারের এক দোকানে তা নিয়ে এই তর্ক বিতর্ক। জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই চায়ের টেবিল যেন পরিণত হচ্ছে রাজনৈতিক মঞ্চে। কেউ হিসেব নিকেশে ব্যস্ত, কেউ প্রত্যাশায়, কেউ আবার হতাশায়। কেন্দ্রীয় রাজনীতির ছোঁয়া এখন তৃণমূলের মানুষের মাঝে। চা শেষ হয়, কথা শেষ হয় না। চলে ভোটের হিসাব, কৌশল কিংবা প্রার্থীর শক্তি দুর্বলতার বিশ্লেষণ। ওষুধ তো আছে এইবার, আগে তো আর তো কাল গেলে শুনছি যে বিউট হয়ে গেছে আই বলছি। শাশুড়ির দাম যিনি কম হয়, খাদ্যের মধ্যে সবজি যিনি কম হয়। আমাদের এলাকায় শান্তি চাই, ভালো চাই, রাস্তাঘাটের কাজ চাই। যেই আসুক যাতে শুধু তাই নয়, এই আড্ডায় উঠে আসছে এলাকার উন্নয়ন, জীবিকা, বেকারত্ব আর নিত্যপণ্যের দামের বিষয়ও। খাদ্য মূল্যদানি না বাড়ে, যাতে আমরা চলতে পারি ঠিক মতো। প্রত্যেকেই যেন তার পছন্দ অনুযায়ী যাতে সে ভোট দিতে পারে, আর ভোট যাতে সুস্থ হয়, আমরা এটা আশা করি। ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও ভোটারদের মনোজগতে নির্বাচন ও রাজনৈতিক বার্তা নেই, আছে মানুষের নিজের অভিজ্ঞতা আর চাওয়া পাওয়ার হিসাব। প্রথমত যারা ক্ষমতায় আসবেন, সরকারি দল হিসেবে আমাদের প্রথম প্রত্যাশা থাকবে একটি নিরাপদ দেশ। আমরা যেন নিরাপদভাবে প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে একজন মেয়ে হিসেবে আমরা যেন নিরাপদ থাকি। এমন একটি সরকার ক্ষমতায় আসুক যারা আসলে একদম বাংলাদেশের যে আত্মমর্যাদার জায়গা সেটিকে ক্ষুণ্ণ না করে তাদের পররাষ্ট্র নীতিগুলো সাজাবে। ঢাকা ১৯ আসনে বৈধ প্রার্থী ৯ জন, মোট ভোটার সংখ্যা ৭.৫ লাখ। ভোটারদের বিশ্লেষণ, ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে হবে মূল লড়াই। শাপলাকলিও ভাবনায় রাখছেন অনেকে। আকাঙ্ক্ষা অনুসারে উন্নয়ন হতে পারেনি, কিন্তু পাশাপাশি সময় সিঙ্গাপুর, মালয়েশিয়ার দিকে আমাদের তাকাই, তারা উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। তাই আমরা চাই এমন এক নেতৃত্ব আসবে যারা আসলে মুখের বুলি আওড়াবে না, তারা আসলে তাদের কাজের মাধ্যমে প্রমাণ করবে। প্রার্থীরাও সতর্ক ভোটারদের চাওয়া পাওয়া বিষয়ে। যোগাযোগ করছি, বেশি মানুষের পালস বুঝতে পারছি, ভোট চাচ্ছি, কথা বলছি, তাতে আমার মনে হচ্ছে যে আলটিমেটলি পাল্লাটা আমাদের দিকে ভারী হবে। ভোটের মাধ্যমে আমি যতটুকু তাদের কাছে গিয়েছি, তারা আমাকে আশ্বস্ত করেছে। এই জন্য আমি আশা করি আল্লাহ যদি আমাকে হয়তো সুযোগ দেন, তাহলে আমি ঢাকা ১৯-এর সাভার এবং আশুলিয়াবাসীর জন্য আমি একটু সুযোগ পেলে আমি মানুষের সেবক হতে চাই।
নিত্যপণ্যের দাম, স্বাস্থ্যসেবা, শিক্ষা আর আয়ের চাপ ভোটের আড্ডায় সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ। রাজনৈতিক উত্তাপের মাঝেই ভোটারদের ভাবনা, জীবনযাত্রা কি সহজ হবে? দল, নেতৃত্ব কিংবা রাজনৈতিক মত সব থেকে গুরুত্ব পাচ্ছে জীবনমানের উন্নয়ন। তাই তো অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক অভিভাবককে বেছে নিতে চান এখানকার ভোটাররা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি হবে আজ। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে এই শুনানি হবে। গত সোমবার শুনানির দিন ধার্য ছিল, তবে মামলার বাদী আবদুল্লাহ আল জাবেরের পর্যালোচনার জন্য দুদিনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মঞ্জুর করে। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভার কেয়ারের পর এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর মারা যান তিনি। আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী রাজধানী ঢাকা। সকাল 8টার দিকে ঢাকার বায়ুমান বা স্কোর 271। এই মানকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। চলতি শুকনো মৌসুমে বেশিরভাগ দিন শীর্ষে থাকছে ভারতের রাজধানী দিল্লি বা পাকিস্তানের লাহোর ও করাচি। এর মধ্যে দিল্লির দূষণ ভয়াবহ। ওই নগরে পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছিল যে কৃত্রিম বৃষ্টি নামিয়ে দূষণ কমানোর চেষ্টা করা হয়েছিল। ঢাকা নগরের কিছু এলাকার বায়ুর মান অবশ্য আরও খারাপ, কোথাও তা 400 ছাড়িয়ে গেছে। 9টি স্থানে বায়ুমান খুবই খারাপ, যেগুলোর মধ্যে আছে নিকুঞ্জ, ধানমন্ডি, দক্ষিণ পল্লবী, কল্যাণপুর। বায়ু দূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। অন্যদিকে দূষণ থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটি। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে। বায়ু দূষণে আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। এই দুই নগরের স্কোর যথাক্রমে 218 ও 203। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এই ঘটনায় সরাসরি প্রভাব পড়বে হাজারো বাংলাদেশির উপর। এতে নানা জটিলতার সাথে দেখা দিলেও দীর্ঘমেয়াদের অনিশ্চয়তা। মার্কিন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির খবর শেষ হতে না হতেই নতুন ধাক্কা খেল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার প্রয়োজন হতে পারে এমন দেশগুলোর জন্য অভিবাসন ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রয়েছে বাংলাদেশ সহ রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল সহ 75টি দেশের নাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় 75টি দেশের কনসুলার অফিসে নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার নির্দেশনা পাঠিয়েছে। এমন সিদ্ধান্ত মার্কিন মুলুকে স্থায়ী হওয়ার স্বপ্নে জল ঢেলে দিয়েছে। আগামী 21শে জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন নিয়ম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক পোস্টে জানায়, নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না। যুক্তরাষ্ট্র নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ইমিগ্রেন্ট ভিসা। এমন সিদ্ধান্তের সপ্তাহখানেক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে সরকারি সহায়তা নেন এমন দেশের তালিকা প্রকাশ করেন। এতে 120টি দেশের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8%ই সরকারি কাছ থেকে সুবিধা নিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের অলাভজনক জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারে 2025 সালের প্রতিবেদন অনুযায়ী গত 2 দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে 569%। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পোড়েনের আঁচ লেগেছে আমদানি রপ্তানি বাণিজ্যে। কমেছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের রাজস্ব আদায়। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 1000 কোটি টাকারও বেশি। শুল্কায়নের জটিলতা, পণ্যবাহী ট্রাক খালাসে দীর্ঘসূত্রতাও এমন স্থবিরতার কারণ বলছেন খাত সংশ্লিষ্টরা। 2024 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন চলছেই, যার প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে।
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে 2024-25 অর্থ বছরের শুরুতেও প্রতিদিন গড়ে 450 থেকে 500 পণ্যবাহী ট্রাক প্রবেশ করত। চলতি অর্থ বছরে এই সংখ্যা নেমে আসে 300 থেকে 400-র মধ্যে। কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 4,133 কোটি টাকা নির্ধারিত হলেও আদায় হয়েছে 3,120 কোটি টাকা। রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি বাণিজ্যের পরিসংখ্যানেও ধসের চিত্র স্পষ্ট। তথ্য বলছে 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধে বেনাপোল বন্দর দিয়ে চলতি অর্থ বছরের প্রথমার্ধের তুলনায় আমদানি কমেছে 1,67,609 মেট্রিক টন পণ্য। গত অর্থ বছরে বন্দর দিয়ে প্রায় 20.5 লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল, সেখানে এবছর আমদানি হয় 18,63,000 মেট্রিক টন পণ্য। শুধু সম্পর্ক নয়, অভ্যন্তরীণ অনিয়ম, জটিলতা ও অতিরিক্ত ব্যয়েও আমদানি কমেছে বলছেন আমদানিকারক ও C&F ব্যবসায়ীরা। বাংলাদেশ ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। অবনতির কারণে আমদানি রপ্তানি কিছুটা কম হচ্ছে। বিভিন্ন রকম যেগুলো বেশি ডিউটি দিতে সরকার রেভিনিউ আসে, এই আমদানিগুলো এখন বেনাপোল দিয়ে আমদানি হচ্ছে না। দুই দেশের সাথে সম্পর্ক উন্নতি করলে বা উন্নতি হলে যে রাজস্ব ঘাটতি এটা কেটে যাবে। শুল্ক ফাঁকির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জরিমানা সহ আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাস্টমসের এই কর্মকর্তা। পাশাপাশি শুল্কায়ন প্রক্রিয়া সহজ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাজ করছেন তারা। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। চলতি অর্থ বছরের শেষ দিকে রাজস্ব আদায় আরও কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা কর্তৃপক্ষের। ডিভিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ডাবলুর মরদেহ দাফন করা হয়। অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানাতে আসেন আত্মীয়স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা। এর আগে বুধবার ঈদগাহ ময়দানে প্রথম জানাজা সম্পন্ন হয়। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। স্বামীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি তার। সোমবার রাত 10টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর হেফাজতে মারা যান বিএনপি নেতা ডাবলু। আমি আমার বাবার খুনির হত্যার বিচার চাই। কেন আমাকে বাবাকে মেরে ফেললো? আমার বাবা কি অপরাধ করেছিল? উনি ভালো ছিল, এমন কোন মানুষ নেই যে প্রতিদিন ওর কাছ থেকে 500-1000 টাকা ওষুধ টষুধ এইসব আমরা দেখে বলেছি তুই চলে করে দোষ। মাঠে ঘাটে থেকেছে রাত্রি। আমরা আশাবাদী যে আমরা এর একটা সুষ্ঠু বিচার হবে। যৌথ বাহিনীর হেফাজতে নিহত চুয়াডাঙ্গা জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। সেখানকার আরও খবর জানব সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে। সেলিম, জানাবেন বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ব্যাপারে তার জানাজায় অংশ নেওয়া রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজনরা কি বলছেন? সাথী, আসলে আজকে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এবং এর আগে গতকাল কিন্তু প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল থেকেই তারা আত্মীয় স্বজন, পরিবার, যারা রাজনৈতিক সহকর্মী রয়েছে তারা কিন্তু অশ্রু সজল আমরা দেখেছি তাদের যে ভাঙ্গা কান্না তারা কিন্তু বেশ প্রকাশ করেছে। তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা বলছে দীর্ঘদিনের সহকর্মী যিনি একটি মানুষের সাথেও কখনো খারাপ আচরণ করেনি, সেই মানুষটিকেই কিন্তু গত সোমবার মধ্যরাতে কিন্তু তাকে আটক করা হয় এবং আটকের পরে কিন্তু তাকে নির্মমভাবে নির্যাতনের করে হত্যার দাবি করছে পরিবার এবং যার সহকর্মী রয়েছে তারা। আমরা গতকালকে দেখেছি তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মমতাময়ী মা এবং ছোট ভাই দেশের বাইরে অর্থাৎ লন্ডনে অবস্থান করায় গতকালকে কিন্তু তার দাফন সম্পন্ন হয়নি। আজকে কিন্তু তার দ্বিতীয় জানাজা শেষে এখানে পৌর যে কবরস্থান রয়েছে সেখানে তার দাফন কার্য কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে তাদের যে নেতা তাদের এই মৃত্যুতে তারা কিন্তু কখনোই কিন্তু তারা এটা মেনে নিতে পারছে না। তারা বলছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নিরাপদ কর্মস্থলের দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। দুপুর 12টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। দর্শক এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মীর কাদের। কাদের, জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কি কি দাবি নিয়ে এই কর্মবিরতি পালন করছেন, এছাড়া কর্মবিরতি নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? নিরাপদ কর্মস্থল এবং ভয় ভীতিহীন একটি যে কর্মস্থল, সেটির দাবিতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা তারা কিন্তু আজকে কর্মবিরতি পালন করছেন। তারা যেটি বলছেন যে এই 5ই গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু একটি চক্র বিভিন্ন সময় দেখা গিয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন কর্মকর্তা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে এবং তাদেরকে একজন কর্মকর্তা তিনি কিন্তু খুন হয়েছে, তারাও সেটি বলছেন। অর্থাৎ তারা যেটি বলছেন যে তারা এখন কর্মস্থলে আসতে ভয় পাচ্ছেন বিভিন্ন কর্মকর্তারা, এবং তাদের যে কর্মস্থল সেটি নিরাপদ নয়, তারা সেটি বলছেন। গতকালকে তারা মানববন্ধন করেছেন, আজকে তারা কর্মবিরতি পালন করেছেন। আমরা একটু কথা বলবো অফিসার সমিতির সেক্রেটারির সাথে। আপনারা ঠিক কি বিষয় নিয়ে আজকে এই যে কর্মবিরতি পালন করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে নিরাপদ কর্মস্থলের দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। গতকালকে আমরা মানববন্ধন করেছি। আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ওপরে বহিরাগত উচ্ছৃঙ্খল লোকজন এসে এরা মব তৈরি করছে এবং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করছে এবং মারধর করার পরে এক পর্যায়ে পুলিশের হাতে সোপর্দ করছে। এটা তো তাদের কাজ নয়। কেউ যদি ফৌজদারি অপরাধী হয়ে থাকে, তার জন্য দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ না গ্রহণ করায় আমরা এর প্রতিবাদ স্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচিগুলো পালন করছি। তো তারা যেটি বলছিলেন যে তাদের যে কর্মস্থল সেটি নিরাপদ করতে হবে, কেউ যদি এখানে অপরাধী হয়ে থাকে সেই অপরাধীর আইন অনুযায়ী বিচার করতে হবে। কোনো ব্যক্তি যেহেতু কাউকে হস্তক্ষেপ তাদের উপর হস্তক্ষেপ না করতে পারে, তারা সেটি বলছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী নির্বাচনে চট্টগ্রামে পেশি শক্তি প্রয়োগে অস্ত্রের মহড়ার শঙ্কায় বিএনপি জামায়াতের প্রার্থীরা কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ দাবি করে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থার তাগাদা দিয়েছেন। কেউ কেউ অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় 2022 সালে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র এটি। প্রকাশ্যে অস্ত্র নিয়ে দুপক্ষের মহড়া তোলপাড় সৃষ্টি করে সারা দেশে। তবে অস্ত্রধারীদের গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার কোনোটি করতে পারেনি প্রশাসন। 2024-এর 5ই আগস্টের পর চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া 184টি অস্ত্রের এখনও হদিস মেলেনি। তার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পরও বিভিন্ন এলাকায় প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা বেড়েছে উদ্বেগজনকভাবে। এসব হামলায় ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। আসছে নির্বাচনেও অস্ত্রের মহড়ার আশঙ্কা করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ভোটের আগেই অস্ত্র উদ্ধার না হলে কয়েকটি আসনে শান্তিপূর্ণ নির্বাচন চ্যালেঞ্জ হবে বলে মনে করেন কেউ কেউ। আমরা আশা করব অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যেই একটা বিশেষ অভিযান পরিচালনা করে সাতকানিয়া লোহাগাড়ার অবৈধ অস্ত্রগুলি উদ্ধার করবে প্রশাসন এবং জনমনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেবে। অস্ত্র উদ্ধারটার ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং বিভিন্ন যারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে আরও সিরিয়াস হতে হবে। তবে গতকাল থেকে এই ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে। ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানের বন্ধ হতে পারে। প্রশাসনকে সজাগ থাকতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ব্যবস্থা করবে প্রশাসন, আমি আশা করি। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে রাউজান ও সাতকানিয়া লোহাগাড়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যদিও প্রশাসন বলছে অস্ত্র উদ্ধারে শীঘ্রই শুরু হবে বিশেষ অভিযান। আমরা এই বিষয়ে কনসার্ন আছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি যারা আছে তাদেরকে আমরা বলেছি যে অস্ত্র উদ্ধারের জন্য আমাদেরকে স্পেশাল এফোর্ট দিয়ে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং সবচেয়ে বড় কথা যে উৎসবমুখর যে পরিবেশ সেটা নিশ্চিত করার জন্য এই অস্ত্রগুলো আমাদের উদ্ধার করতে হবে। থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে লাইসেন্স দেয়া 146টি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে টঙ্গীতে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ছিনতাই চক্র।
বিআরটি প্রকল্পের ব্যস্ত সড়ক থেকে শুরু করে অলিগলি কিংবা আবাসিক এলাকা কোথাও নিরাপদ নন সাধারণ মানুষ। দিনকে দিন ভয়াবহ আতঙ্ক নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। গাজীপুরের টঙ্গী এলাকা রাজধানীর একেবারে সন্নিকটে হলেও এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। ব্যস্ত এলাকাটির বিভিন্ন জায়গায় সক্রিয় হয়ে উঠেছে ছিনতাই চক্র। দিনে দুপুরেও ছিনতাই শিকার হচ্ছে মানুষ। সংঘবদ্ধভাবে বিভিন্ন সময় হামলা চালিয়ে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে তারা। বিশেষ করে সন্ধ্যার পর ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানান ভুক্তভোগীরা। সন্ধ্যা লাগলে রাত্রেবেলায় যথেষ্ট ছিনতাইকারী পকেটমার এই এলাকা জুড়ে যায়। বহুত মানুষ প্রতিদিন শত শত মানুষ হয়রানির শিকার হয়। এখানে বিভিন্ন জায়গার হিরুঞ্চি আজকে থাকে, উৎপাত করে, মানুষের পকেট মারে, মোবাইল নেয়। কাউন্টারগুলো যদি চালু করতো তাহলে সিঁড়ি দিয়ে মানুষ যাতায়াতের জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা থাকতো। কাউন্টারগুলো করে রাখছে, শুধু রুম উঠায় রেখে দিছে, সিঁড়ি ওপেন করে দিছে। তো ওই জায়গায় মাদক যারা কারবারি করে, যারা খায়, তারা ওইখানে ঘুমায় রাত্রেবেলা। এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী বলছে ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বস্তিগুলোতে আইডেন্টিফাই করার কাজ হাতে নিয়েছি, যে কোন ঘরে কে বসবাস করে, তার পেশা কি, তাদের গতিবিধি, অপরাধীদের তারা এখন জেলে আছে, জামিন পেয়ে আছে, অথবা তাদের পেশা কি কার্যকলাপ পরিচালনা করছে, এই বিষয়গুলো আমরা একটু তদারকি করার চেষ্টা করছি, যেন তারা অপরাধ করে বের হয়ে এসে যেন আবার পুনরায় অপরাধের সাথে জড়িত না হয়ে যায়। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। পঞ্চগড়, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা 8 দিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে জনজীবন। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে ধীর গতিতে চলাচল করে যানবাহনগুলো। তীব্র শীতে আলু মরিচের রোগবালাই বেড়ে গেছে। বোরো ধানের বীজতলায় ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল থেকে সূর্যের দেখা না মিললেও উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। পঞ্চগড় ডিস্ট্রিক্টে 15-20 দিনে খুব কুয়াশার জন্য আমাদের আলু বিরাট ধরার চিন্তা ভাবনা বিরাট ধরতেছে। খুবই কুয়াশা, ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করা যাচ্ছে না, খুব ঠান্ডা। বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয়েছে। বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী সারা দেশের হাওর ও জলাভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে। জেলা প্রশাসকদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করবে এবং প্রয়োজনে সময় সময় তা সংশোধন বা হালনাগাদ করা হবে। অধ্যাদেশে বলা হয়েছে, হাওর ও জলাভূমির সুরক্ষা, সংরক্ষণ, উন্নয়ন ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে অধিদপ্তর একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করবে। এছাড়া সরকার চাইলে কোনো হাওর বা জলাভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংস্থা ও অংশীজনদের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। হাওর বা জলাভূমি সংশ্লিষ্ট এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মতামত নিতে হবে। জারি করা আদেশ লঙ্ঘন করলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা করা হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।